বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন মানে বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়েছে দিল্লি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভাষায় ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত বিরোধী মন্তব্য করেছেন, সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আরেকটা বড় কারণ। এর আগে চাণক্যপুরীর বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে মঙ্গলবারের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মন্তব্য করেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। অতি সমৃদ্ধ একটি অতীতের পটভূমিতে এর পারস্পরিক নির্ভরশীলতাও অনুধাবন করা প্রয়োজন। এই সম্পর্ককে তিনি বর্ণনা করেছিলেন অর্গানিক রিলেশনশিপ হিসেবে। ৭১-এর যুদ্ধে যে ১৬৬৮ জন ভারতীয় সৈন্য বাংলাদেশের ভূখণ্ডে চরম আত্মত্যাগ করেন, প্রগাঢ় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছিলেন তাঁদের কথাও। অনুষ্ঠানের ঠিক পরপর রিয়াজ হামিদুল্লাহ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, পারস্পরিক আস্থা, মর্যাদা, প্রগতিশীলতা, সুফল ভাগাভাগি আর অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেই দুদেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। ওই পোস্টে তিনি ট্যাগ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। কিন্তু রাত পোহাতেই সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ই সাউথ ব্লকে ডেকে পাঠায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। ভারত যে মনে করছে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে এবং এই পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন ও বিচলিত, সেটাও বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়। বিশেষ করে ভারতের ভাষায় কোনো চরমপন্থী গোষ্ঠী যে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা হুমকি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, সেদিকেও তার দৃষ্টি আকর্ষণ করা হয়। সাউথ ব্লকে ওই বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, গত সপ্তাহান্তে দিল্লি ও ঢাকার মধ্যে বিবৃতির লড়াইয়ের পর এই তলব তাদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না। এর আগে গত রোববার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয় রাষ্ট্রদূতের কাছে। বস্তুত গত বছর দেড়েকের মধ্যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতে নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে নানা ইস্যুতে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, পারস্পরিক দোষারোপ ও বিবৃতি জারির অজস্র ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনা প্রবাহ তাতে সবশেষ সংযোজন। বাংলাদেশে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের ডাকে বুধবার বিকেলে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তাদের লক্ষ্য ছিল দূতাবাসের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা। যদিও বুধবার স্থানীয় সময় বিকেল 3:30 নাগাদ বাংলাদেশের পুলিশ ঢাকার উত্তর বাড্ডাতে ব্যারিকেড দিয়ে মাঝপথেই বিক্ষোভকারীদের আটকে দেয়। তাছাড়া বিজয় দিবসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম প্রায় 15 বছর আগে বিএসএফ এর হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ফেলানী এভিনিউ রাখার কথা ঘোষণা করে। দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সেই অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। ভারতের এই নৃশংসতা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই সড়কের নাম রেখেছি ফেলানী সড়ক। এর কদিন আগেই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি চালানো বন্দুকধারীরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের এক অভিযোগের ভিত্তিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন, যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন,
কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। উত্তর পূর্ব ভারত জাতীয় নিরাপত্তার জন্য দিল্লির চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি ইস্যু। সেই আঙ্গিকে হাসনাত আবদুল্লার এই মন্তব্যকে ভারত খুবই প্ররোচনামূলক বলে মনে করেছে। বিশেষ করে ভারত যেহেতু মনে করে অতীতে উত্তর পূর্বাঞ্চলের বহু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছে এবং সেদেশের বিগত কিছু কিছু সরকার তাদের প্রশ্রয়ও দিয়েছে, তাই হাসনাত আবদুল্লার এই মন্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে দিল্লিতে কর্মকর্তাদের অভিমত। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, 17 ডিসেম্বর সকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল তার পেছনে এই সবগুলো কারণই কম বেশি দায়ী। পরে ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে কোনো চরমপন্থী গোষ্ঠী একটি মিথ্যা বয়ান বা ফলস ন্যারেটিভ তৈরি করতে চাইছে, ভারত যা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। আরও বলা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সেদেশের অন্তর্বর্তী সরকার এই সব ঘটনার কোনো যথাযথ তদন্তও করেনি, ভারতের সঙ্গেও কোনো অর্থবহ সাক্ষ্য প্রমাণ শেয়ার করেনি। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই ভারত যে সেখানে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, দিল্লির এই পুরনো অবস্থানের কথাও রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে এদিন আরও একবার বলা হয়েছে। 16 ডিসেম্বর সন্ধ্যাতেই দিল্লি সাক্ষী হয়েছিল ভারত বাংলাদেশ মৈত্রীর এক অসাধারণ মুহূর্তের, যেখানে 71-এর স্মৃতিচারণায় নানা মধুর প্রসঙ্গ উঠে এসেছিল দুদেশের বক্তাদের কণ্ঠেই। বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপনের সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভারতের ফরেন পলিসির জীবন্ত কিংবদন্তি সাবেক পররাষ্ট্র সচিব এম.কে. রাজগোত্রারও। এম.কে. রাজগোত্রার বয়স এখন 101 পেরিয়ে গেছে। সেই শতবর্ষী লেজেন্ডকে তাঁর দিল্লির বাসভবনে গিয়ে নিজে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। এম.কে. রাজগোত্রা কথাও দিয়েছিলেন আসবেন এবং 71-এর 16 ডিসেম্বর কিভাবে দিল্লিতে একের পর এক ঘটনাগুলো ঘটছিল সেই স্মৃতি ভাগ করে নেবেন। সে সময় মিস্টার রাজগোত্রা ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা। যদিও শেষ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবারের অনুষ্ঠানে আসতে পারেননি, তবে রাষ্ট্রদূত তাঁর বদান্যতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। বস্তুত ভারতে অনেক পর্যবেক্ষকই মনে করেন, বাংলাদেশে গত বছর দেড়েক ধরে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার গৌরবময় ইতিহাসকে ম্লান করার একটা সচেতন প্রচেষ্টা চলছে। সেই আবহে 16 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানকে তারা খুব প্রয়োজনীয় উদ্যোগ হিসেবেই দেখেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুব ইতিবাচক লক্ষণ বলেই মনে করেছেন। অনুষ্ঠানে উপস্থিত একজন সাবেক ভারতীয় হাইকমিশনার বিবিসিকে বলছিলেন, ঢাকায় যেখানে অন্তর্বর্তী সরকার পরপর 2 বছর বিজয় দিবসের প্যারেডই বাতিল করে দিল, আমি তো ভাবতেই পারিনি এখানে তাদের হাইকমিশন এত ধুমধামের সঙ্গে বিজয় দিবস পালন করবে। কিন্তু এই মৈত্রীর আবহে তালভঙ্গ হতেও বেশি সময় লাগেনি। ওই অনুষ্ঠানের কয়েক ঘন্টা পরেই বুধবার সকালে যখন ভারতে বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় লাগাতার দেখানো শুরু হলো সাউথ ব্লকে বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি তলব, তখনই আবার সবাই অনুধাবন করলেন সম্পর্ক মেরামতের যত যাই চেষ্টা হোক, দিল্লি ও ঢাকার মধ্যে সবকিছু মোটেও ঠিকঠাক চলছে না। তীব্র বিক্ষোভ ও আন্দোলন বা বিপ্লবের মুখে পতিত ফ্যাসিস্ট বা স্বৈরশাসকরা কি কোনোদিনও আর ক্ষমতার মসনদে ফিরতে পারে? ইতিহাসে কি এমন নজির আছে? আরব বসন্তের কথাই যদি বলি, তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, লিবিয়া বা সিরিয়ার পতিত স্বৈরশাসকদের শেষ পরিণতি কি হয়েছিল? তারা এখন কে কোথায় আছেন? চলুন জেনে নেই আরব বসন্তের সেই স্বৈরশাসকদের অন্তিম জীবনের করুণ গল্পগুলো। 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়ার একটি রাস্তায় একজন হকার নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। নাম তার মোহাম্মদ বোয়াজিজি। কয়েকদিন পরেই এই ব্যক্তির মৃত্যু হয়। এরপরই জেগে ওঠে তিউনিসিয়ার জনতা। বেকারত্ব নিরসনের দাবিতে মাঠে নামে তরুণরা। দুর্নীতি আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিক্ষোভে নামে মানুষ। পতন ঘটায় 23 বছরের স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলীর। 1987 সালে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হন জাইন এল আবেদিন। এরপরই দেশটির রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেন তিনি।
ঘোষণা দেন প্রেসিডেন্ট হাবিব বরগুইবা দায়িত্ব পালনের জন্য শারীরিকভাবে অনুপযুক্ত, আর এভাবেই স্বৈর শাসকের পথ তৈরি করেন। জাইন এল আবেদিনের ক্ষমতাকালে দুর্নীতি, বৈষম্য আর মিডিয়া সেন্সরশিপে ছেয়ে যায় গোটা তিউনিসিয়া। ফলে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ। এক মাস ধরে বিক্ষোভের পর 2011 সালের 14 জানুয়ারি জাইন এল আবেদিন সরকার ভেঙে দেন, জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সৌদি আরবে পালিয়ে যান। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার নামে বিভিন্ন মামলা হয় আদালতে। এক পর্যায়ে তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 8 বছর পর 2019 সালে 83 বছর বয়সে সৌদি আরবের জেদ্দায় মৃত্যু হয় তিউনিসিয়ার সেই স্বৈর শাসকের। 2011 সালে তিউনিসিয়ার আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে অগণতান্ত্রিক আরব বিশ্বে। বিপ্লবের ঢেউয়ের তোড়ে মসনদ গুড়িয়ে যায় মিশরের হোসনি মোবারক, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির। 1981 সালে আনোয়ার সাদাতের হত্যার পর হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট হন। সাবেক বিমান বাহিনীর এই কমান্ডার সামরিক আধিপত্য ও জরুরি আইনের সংমিশ্রণে ক্ষমতা পাকাপোক্ত করেন। ভিন্ন মতের ওপর চরমভাবে দমন পীড়ন চালাতেন তিনি। তার সময়ে রাজনৈতিক সহনশীলতা ছিল শূন্যের কোটায়। সেই সঙ্গে ব্যাপক দুর্নীতির মাধ্যমে কঠোর শাসন চালিয়ে গেছেন হোসনি মোবারক। 2011 সালের 25 জানুয়ারি তার বিরুদ্ধে মাঠে নামেন আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির মানুষ। টানা 18 দিনের বিক্ষোভের পর 11 ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন মিশরের 3 দশকের সেই স্বৈরশাসক। পতনের পর হোসনি মোবারক মিশরেই ছিলেন, তবে শেষ বয়সে নানা মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হয় তাকে। বিক্ষোভকারীদের হত্যার দায়ে তাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, পরে তা পুনর্বিবেচনা হয়। দুর্নীতির অভিযোগেও দোষী সাব্যস্ত হন তিনি। জীবনের শেষ বয়সের বেশিরভাগ সময়ই কারাগারে ছিলেন 30 বছর ধরে মিশরের ক্ষমতায় থাকা এই স্বৈরশাসক। তার শেষ জীবনটা তেমন সম্মানেরও ছিল না। 91 বছর বয়সে মিশরের রাজধানী কায়রোতে মারা যান হোসনি মোবারক। আলী আবদুল্লাহ সালেহ ছিলেন ইয়েমেনের শক্তিশালী শাসক। 1978 সালে দেশটির প্রেসিডেন্ট হন তিনি। এরপর 33 বছর দেশ শাসন করেন। সামরিক রাজনীতিতে পারদর্শী সালেহ একসময় বলেছিলেন, ইয়েমেন শাসন করা মানে সাপের মাথার উপর নাচা। 2011 সালে আরব বসন্তের গণবিক্ষোভের মুখে 2012 সালে ক্ষমতা হস্তান্তরের চুক্তির আওতায় পদত্যাগে বাধ্য হন আলী আবদুল্লাহ সালেহ। তবে 2014 সালে সাবেক শত্রু হুথিদের সঙ্গে জোট বেঁধে রাজধানী সানা দখলে সহায়তা করেন। এই জোট ভাঙার পর 2017 সালে হুথি যোদ্ধাদের হাতেই নিহত হন তিনি। লিবিয়ায় 1969 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মুয়াম্মার গাদ্দাফি। পরবর্তী 42 বছর তিনি দেশটি শাসন করেন। তেল সম্পদের উপর নির্ভর করে গড়ে তোলা কঠোর ও ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি ক্ষমতা ধরে রাখেন। 2011 সালে বেনগাজিতে বিক্ষোভ শুরু হলে তা দ্রুত সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। ন্যাটোর সামরিক অভিযানের সহায়তায় বিদ্রোহীরা রাজধানী ত্রিপলি দখল করে। একই বছরের অক্টোবরে নিজ শহর সিরতে পালানোর সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়ে নিহত হন গাদ্দাফি। সিরিয়ায় বাশার আল আসাদ তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে ক্ষমতায় আসেন। 2011 সালে দেরা শহরে সরকারের বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয় দেশটিতে, এই আন্দোলন দ্রুত দেশব্যাপী গণবিক্ষোভ ও পরে গৃহযুদ্ধের রূপ নেয়। প্রায় 14 বছর ধরে চলা এই যুদ্ধে লাখো মানুষ নিহত হন এবং অর্ধেকের বেশি জনগণ বাস্তুচ্যুত হয়। রাশিয়া, ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্র সহ একাধিক বৈশ্বিক শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে 2024 সালের 8 ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক অভিযানে দামেস্ক পতনের মধ্য দিয়ে আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদ পরিবার সহ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। আরব বসন্ত প্রমাণ করেছে দীর্ঘদিনের শক্তিশালী ক্ষমতার মসনদও গণ আন্দোলনের মুখে ভেঙে গুড়িয়ে যেতে পারে। পতনের পর স্বৈরশাসকদের ফিরে আসার নজিরও নেই। শুধু তাই নয়, নিজ দেশের মাটিতে সমাহিত হওয়ার সৌভাগ্যও হয়নি কোনো স্বৈরাচারের। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান তিনি। আজীবনের জন্য ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন। আগামী 2030 সাল পর্যন্ত সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধান হয়েছেন। সংবিধানে সংশোধনী এনে যে কোনো ফৌজদারি মামলা থেকে আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে তাকে। বলছিলাম আসিম মুনিরের কথা।
নজিরবিহীন ক্ষমতা পাওয়া এই ফিল্ড মার্শালকে এবার কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। কি সেই পরীক্ষা? এসবের খুঁটিনাটি জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। গত মে মাসে পাক ভারত যুদ্ধে অসামান্য নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল উপাধি পান আসিম মুনির। নজরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথমবারের মতো হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ পান কোনো পাক সেনাপ্রধান। মুনিরের বিচক্ষণতা মুগ্ধ করে ট্রাম্পকে। এরপর আরও একবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মুনিরকে ডেকে আনেন ট্রাম্প। এবার মুনিরের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি সত্য হলে 6 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বৈঠক হবে ট্রাম্প মুনিরের। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মুনিরের সঙ্গে কেন বৈঠকে বসতে চান ট্রাম্প? ফিল্ড মার্শালকে নিয়ে কি পরিকল্পনা করছেন তিনি? মূলত আসিম মুনিরকে নিয়ে ট্রাম্পের আগ্রহ গাজা ইস্যুতে। অক্টোবরে গাজা যুদ্ধ বন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা দিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী মুসলিম দেশগুলোর সেনা সদস্যদের নিয়ে একটি বাহিনী গঠন করার কথা ছিল, যারা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে। কিন্তু সমস্যা হলো, অনেক দেশই নিজেদের সেনা পাঠানোর ব্যাপারে শঙ্কিত। তাদের আশঙ্কা, গাজার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ করতে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে। তখন নিজ দেশে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনপন্থী জনগণের ক্ষোভের মুখে পড়তে হবে। এই অবস্থায় যখন ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন আসিম মুনিরকে দিয়েই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন ট্রাম্প। ওয়াশিংটনের চাওয়া গাজা স্থিতিশীলকরণে নিজেদের সেনা পাঠাক পাকিস্তান, যা এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে মুনিরকে। সম্প্রতি আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ট্রাম্প। ইসলামাবাদ ও ওয়াশিংটন দূরত্বও কমেছে অন্য যে কোনো সময়ের তুলনায়, যার প্রমাণ পাকিস্তানের সাম্প্রতিক মার্কিন বিনিয়োগ ও সামরিক সহায়তা। এমন পরিস্থিতি চাইলেও তাই ট্রাম্পের এই প্রস্তাব ফেলে দেওয়ার সুযোগ কম মুনিরের। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, গাজা স্থিতিশীলকরণ বাহিনীতে অংশ না নিলে ট্রাম্প বিরক্ত হতে পারেন। আর এটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইসলামাবাদ এখন যুক্তরাষ্ট্রের অনুকূলে থাকতে আগ্রহী, বিশেষ করে মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার জন্য। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির সেনাবাহিনীও যুদ্ধে অভিজ্ঞ। ভারতের সঙ্গে 3 বার যুদ্ধে জড়ানোর ইতিহাস আছে দেশটির। এর বাইরে পাকিস্তান দীর্ঘদিন ধরেই বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দমনে কাজ করছে। আফগানিস্তান থেকে পরিচালিত ইসলামপন্থী জঙ্গিদের বিপক্ষেও লড়াই করছে দেশটির সেনারা। সব মিলিয়ে গাজা পরিকল্পনা বাস্তবায়নে তাই পাক সেনাবাহিনীর ওপরই নজর ট্রাম্পের। জানিয়ে প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তানের সামরিক সক্ষমতার কারণেই আসিম মুনিরের ওপর চাপ অনেক বেশি। তিনি যেন তার সক্ষমতা কাজে লাগান, অর্থাৎ বল এখন মুনিরের কোর্টে। জানিয়ে কুগেলম্যান বলেন, পাকিস্তানে খুব কম মানুষই আসিম মুনিরের মতো ঝুঁকি নেওয়ার সুযোগ পান। তার ক্ষমতা এখন সীমাহীন এবং সাংবিধানিকভাবে সুরক্ষিত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এদিকে এ ব্যাপারে গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, পাকিস্তান শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করতে পারে, তবে হামাসকে নিরস্ত্রীকরণ করা তাদের কাজ নয়। একদিকে গাজায় শান্তিরক্ষী বাহিনী দিতে ট্রাম্প প্রশাসনের চাপ, অন্যদিকে বাহিনী না দিতে নিজ দেশের অভ্যন্তরীণ চাপ, যা সামাল দিতে এক সূক্ষ্ম রশির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে মুনিরকে। এ অবস্থায় গত কয়েক সপ্তাহে আসিম মুনির ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, মিশর ও কাতারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে মূল এজেন্ডা ছিল গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, তাদের বুঝিয়ে শুনিয়ে গাজায় সেনা সদস্যদের পাঠাতে রাজি করানো। এদিকে নিজ দেশেও চাপের মুখে তিনি, কেননা মার্কিন সমর্থিত গাজা পরিকল্পনার আওতায় পাকিস্তানি সেনা পাঠালে ইসলামপন্থী দলগুলো আবারও রাজপথে নেমে আসতে পারে, কারণ এসব দলগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোর বিরোধী। তাছাড়া তাদের হাজার হাজার সমর্থক আছে যারা রাস্তায় নামতে পারে। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলও আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষুব্ধ। 2024 সালে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও ক্ষমতায় যেতে না পারা দলটি একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ফের আন্দোলনে নামতে পারে, যা হয়তো কঠিন এক পরিস্থিতির সামনে দাঁড় করাবে আসিম মুনিরকে।
সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো আব্দুল বাসিত বলেন, গাজা বাহিনী মাঠে নামার পর পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তবে খুব দ্রুতই সমস্যা তৈরি হবে। মানুষ বলবে আসিম মুনির ইসরায়েলের হয়ে কাজ করছেন, আর এটা যে হবে তা না বোঝা বোকামি। এই অবস্থায় ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে তাই এই কঠিন সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে মুনিরকে। তিনি কি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করবেন, নাকি দেশে আসন্ন সংকট থেকে নিজেকে বাঁচাবেন, নাকি দুপক্ষকেই শান্ত রেখে এক জাদুকরী সমাধান দেবেন ফিল্ড মার্শাল? সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মধ্যেই মিশরের সঙ্গে প্রায় $35 বিলিয়ন গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 17 ডিসেম্বর সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই চুক্তির কথা জানান। একই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশরের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি এবং এর মূল্য $34.6 বিলিয়ন। এই চুক্তিতে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন যুক্ত রয়েছে। ইসরায়েল থেকে মিশরে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কোম্পানিটি। নেতানিয়াহু আরও বলেন, এই গ্যাস চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী করবে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি এটি আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধান ও বিনিয়োগে আগ্রহী করে তুলবে। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, চুক্তিটি কয়েক মাস ধরে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বিলম্বিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের চাপের কারণে এটি অনুমোদন দেওয়া হয়। আঞ্চলিক শান্তি চুক্তি জোরদার এবং আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। তবে মিশর সরকার এখন পর্যন্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও গত প্রায় এক দশক ধরে দুই দেশের শীর্ষ নেতাদের প্রকাশ্যে সাক্ষাৎ হয়নি। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর এই ঘোষণা মূলত তার ও প্রেসিডেন্ট সিসির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি তৈরির অংশ। নেতানিয়াহু চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্লোরিডার মার-এ-লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে অক্টোবরে মিশরের শার্ম আল শেখে ট্রাম্পের সঙ্গে একটি শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তিনি। ইউক্রেনের সঙ্গে আপোষের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির আহ্বান জানালেও 17 ডিসেম্বর এক ভাষণে পুতিন জানান, ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার প্রশ্নে রাশিয়া কোনো ছাড় দেবে না, প্রয়োজনে বল প্রয়োগ করে ভূখণ্ড দখল করা হবে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক সেই সময় যুদ্ধমুখী সুরে পুতিন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের তীব্র সমালোচনা করলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, রাশিয়া চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমেই যুদ্ধের মূল কারণগুলো দূর করতে। তবে ইউক্রেন ও তাদের বিদেশি মিত্ররা যদি প্রকৃত আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে রাশিয়ার সামরিক শক্তি ব্যবহার করে তাদের দাবি করা ঐতিহাসিক ভূমি দখল করবে। পুতিন এখানে যে অঞ্চলগুলোর কথা বলেছেন, সেগুলোই এখন চলমান শান্তি আলোচনার সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের কোন কোন ভূখণ্ড নিয়ে কি সিদ্ধান্ত হবে এবং দেশটির জন্য কি ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে, এই দুই বিষয় শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব ইস্যুতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার অবস্থান একে অপরের থেকে আলাদা। রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের দনবাস অঞ্চল অবৈধভাবে দখল করলেও পুরো অঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান গতিতে এগিয়ে গেলে রাশিয়ার পক্ষে 2027 সালের আগস্ট মাসের আগে পুরো দনবাস অঞ্চল দখল করা সম্ভব হবে না। গত 15 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিষ্কার করে বলেন, পূর্ব ডনবাস অঞ্চলের যে অংশগুলো রাশিয়া সাময়িকভাবে দখল করে রেখেছে, সেগুলো ইউক্রেন কখনোই রাশিয়ার ভূখণ্ড হিসেবে মেনে নেবে না, না আইনের দিক থেকে না বাস্তবে। 17 ডিসেম্বর রাতে দেওয়া আরেক ভাষণে তিনি পরোক্ষভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ভূমি মন্তব্যের জবাব দেন।
জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউরোপে এমন আরও দেশ রয়েছে যাদের ভূখণ্ডকে ভবিষ্যতে রাশিয়া নিজেদের ঐতিহাসিক ভূমি বলে দাবি করতে পারে। তাই রাশিয়ারই আগ্রাসী মানসিকতার ইতিহাস থেকে ইউরোপকে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনো আশাবাদী। চলতি সপ্তাহে তিনি বলেছেন, শান্তির পথে তারা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পৌঁছেছেন। তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বিষয়টি নিয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দিচ্ছে। পুতিন তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই ভিন্ন অবস্থানকে আলাদা করে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রয়েছে, কিন্তু ইউরোপের বর্তমান নেতৃত্বের সঙ্গে শান্তি নিয়ে অর্থবহ আলোচনা সম্ভব নয়। যদিও ভবিষ্যতে ইউরোপের সঙ্গেও সংলাপ হবে। যদি এখন না হয়, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে এবং নেতৃত্ব বদলালে ইউরোপের সঙ্গে আলোচনা অনিবার্য হয়ে যাবে। পুতিনের এই কঠোর মন্তব্য এসেছে ঠিক সেই সময় যখন ব্রাসেলসে একটি বড় ইউরোপীয় শীর্ষ সম্মেলন হতে চলেছে। সেখানে ইউক্রেনকে সহায়তা দিতে রুশ সম্পদ ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আলোচনা করবেন ইউরোপীয় নেতারা। একই দিনে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেয়েন সংসদে বলেন, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করতে অর্থায়ন চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ইউক্রেনকে সাহায্য করা এখন ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সামনের দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং ইউক্রেনের যুদ্ধের খরচ কিভাবে করা হবে তা ইউরোপকেই ঠিক করতে হবে। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন তার বিশাল সোভিয়েত যুগের অস্ত্র ভাণ্ডার থেকে অতিরিক্ত অস্ত্র রপ্তানি করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করে। চীনের নব্য পুঁজিবাদী অর্থনীতির উত্থানে ইস্পাত, লৌহ, ভুট্টা এবং সূর্যমুখী তেলের চাহিদা বাড়লেও ইউক্রেনের জন্য সবচেয়ে লাভজনক রপ্তানি ছিল সেসব অস্ত্র যা দেশটি আর প্রয়োজনীয় মনে করেনি। বেইজিংয়ের কাছে মহাকাশযানের যন্ত্রাংশ, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ইঞ্জিন বিক্রির পাশাপাশি রাডার, নৌ গ্যাস টারবাইন এবং জেট ইঞ্জিন তৈরির প্রযুক্তিও স্থানান্তর করেছে কিয়েভ। এই লেনদেন চীনের প্রতিরক্ষা শিল্পকে নতুন আকার দিতে দারুণ সহায়তা করেছে। শুধু তাই নয়, 90-এর দশকে চীনকে অবৈধভাবে পারমাণবিক অস্ত্র বহনকারী 6টি KH-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থানান্তর করার কথাও স্বীকার করেছে ইউক্রেন। 1998 সালে চীনের কাছে সোভিয়েত যুগের অসমাপ্ত ভারিয়াক বিমানবাহী রণতরী বিক্রি করে ইউক্রেন। 306 মিটার দীর্ঘ ভারিয়াক রণতরীকে প্রশিক্ষণের জন্য ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল চীন, তবে কথা রাখেনি তারা। এটিকে নিজেদের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং এ রূপান্তরিত করে বেইজিং। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টে যায় পরিস্থিতি। রাশিয়ান ও ইউক্রেনীয় ড্রোন ডেভেলপারদের তীব্র প্রতিযোগিতা থেকে সবচেয়ে লাভজনক হয় চীন। ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ আন্দ্রে প্রোনিন বলেন, চালকবিহীন বিমান প্রস্তুত করা থেকেই সবসময় সবচেয়ে বেশি আয় করে চীন। কিয়েভের উপকণ্ঠে নিজের ড্রোন পাইলট স্কুলের স্টোর রুমে দাঁড়িয়েছিলেন প্রোনিন। পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল অন্তত 1 ডজন ড্রোন। কোনোটি প্রথম বিশ্বযুদ্ধের বাইপ্লেনের আদলে ছোট প্রতিরূপ, আবার কোনোটি জেট চালিত মিনি ক্ষেপণাস্ত্রের মতো। প্রতিটি ড্রোনেই ব্যবহৃত হয়েছে চীনের তৈরি ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি, তাপীয় ক্যামেরা এবং নেভিগেশন মডিউলের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এই সরঞ্জামগুলো ইউক্রেনের ড্রোন শিল্পের মেরুদণ্ড। এসব সরঞ্জামের সহায়তায় বছরে লাখ লাখ ড্রোন তৈরি করে কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের এখন পর্যন্ত টিকে থাকার অন্যতম কারণও এসব ড্রোন। প্রোনিন বলেন, চীন আমাদের অথবা রাশিয়ানদের কাছে ড্রোন যন্ত্রাংশের রপ্তানি বন্ধ করে একদিনের মধ্যেই যুদ্ধ শেষ করতে পারে। কিয়েভ ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্নেক আইল্যান্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেম, এভিওনিক্স, ইঞ্জিন এবং রেডিও সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনে উন্মুক্ত গতিতে কাজ করছে ইউক্রেনের ড্রোন নির্মাতারা। অবশ্য এখনও লিথিয়াম লবণ, নিওডিমিয়াম চুম্বক, নেভিগেশন চিপ এবং তাপীয় সেন্সরের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীল ইউক্রেনীয় ড্রোন শিল্প। অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব সরঞ্জাম উৎপাদনে অনেক এগিয়ে রয়েছে চীন।
কিয়েভের জন্য যুদ্ধ শেষ হওয়ার পর চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শক্ত চ্যালেঞ্জ, কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে চীনকে ইউক্রেনের সমর্থক দেশের তালিকায় রাখা হবে না। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধে যারা কেবল ইউক্রেনকে সাহায্য করেছে তাদেরকেই স্বাগত জানানো হবে পুনর্নির্মাণের গ্যারান্টার হিসেবে। 2011 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিয়েভ সফর করেন। সফরে তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয় চীনের। ইয়ানুকোভিচ ছিলেন কট্টর রাশিয়াপন্থী নেতা। 2014 সালের শুরুর দিকে টানা কয়েক মাসের গণ অভ্যুত্থানের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। এর অল্প কিছুদিন পর ক্রিমিয়া দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করে মস্কো। এ সময়ে দক্ষিণ পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সূচনা ঘটে। সেই থেকে বেইজিংকে মস্কোর কট্টর সমর্থক হিসেবে বিবেচনা করে কিয়েভ। বাড়তে থাকে চীনের সঙ্গে দূরত্ব। এসবের পরও 2020 সালে চীন ইউক্রেন বাণিজ্যের পরিমাণ $15.4 বিলিয়ন পৌঁছে, যা কিয়েভের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/7। যুদ্ধ চলমান থাকলেও ইউক্রেনীয় শস্য, ইস্পাত, শাকসবজি, তেলবীজ এবং সয়াবিনের চাহিদা কমেনি চীনের। এই রপ্তানিগুলো ইউক্রেনের অর্থনীতিকে সচল রাখতে ভীষণভাবে সহায়তা করে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে কিয়েভকে বেইজিং এর সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে, কারণ এখনও অনেক ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল ইউক্রেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।